আমি যখন যে দলটা করি সেটা মন প্রাণ দিয়ে করি। সিপিএম এর তো রাজনীতি, যে ভালো কাজ করে তাকে টিকতে দেয় না, মানে প্রথমেই জালিগিরি, তারপরে উনি আর কিন্তু ডক্টরেট লিখতেন না। 1990 সালের 9ই আগস্ট আমি প্রথম মমতাদির বাড়িতে অন্ন গ্রহণ করি। জর্জিয়া বিশ্ববিদ্যালয় বলে যে কোনো বিশ্ববিদ্যালয় নেই সেটা তো আমরা জানতাম না। আর উনি সেবার এমপি থেকে একেবারে কাউন্সিলরের থেকে বেশি নার্স করেছিলেন, মানে বড় ঠাকুরের লুট হলেও উনি পৌঁছে যাচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে লয়ার, একদিকে তো গোটা রাজ্যপাট ওনার হাতে, একদিকে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তর সবটাই ওনার হাতে, তারপর ওনার লেখা বইও এখন পাঠ্যপুস্তকে চলে এসছে স্কুল সিলেবাসে। এই যে এতগুলো ওনার দায়িত্ব বা এতগুলো রূপে মমতা ব্যানার্জি, কোন রূপটাকে আপনি কত নাম্বার দেবেন? মানে মমতা ব্যানার্জি লেখক হিসাবে, সাহিত্যিক হিসাবে, শিল্পী হিসাবে, আইনজীবী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে, স্বাস্থ্য দপ্তরের হ্যাঁ, আমি কোনোটাকেই আমি নম্বর দেবো না। মমতা ব্যানার্জি যখন প্রথমবার যাদবপুরে, কোনটাই সেরা মমতা বন্দ্যোপাধ্যায়? কোনোটাতেই আমি নাম্বার দেবো। উনি যেবার প্রথমবার আমাদের ওখানে ভোটে দাঁড়ালেন 84 সালে, উনি সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন সিপিএম এর ক্যান্ডিডেট, সোমনাথ চট্টোপাধ্যায়কে উনি হারিয়েছিলেন। তারপরে উনি, আমরা যে কোচিনে পড়তাম, রমেশবাবুর কোচিন বলে খ্যাত, সেই কোচিনে সরস্বতী পুজোর পরের দিন খাওয়া দাওয়া হতো। সরস্বতী পুজোর দিন তো স্কুলে খাওয়া দাওয়া হয়, সরস্বতী পুজোর পরের দিন খাওয়া দাওয়া হতো। উনি গেছেন, তখন এমপি কি জিনিস, এমএলএ কি জিনিস আমরা অতটা জানি না। ওই বলছেন দিদি দিদি দিদি, আমি দেখছেন মমতা দিয়ে এসছে, পরিষ্কার পরিচ্ছন্ন একজন মহিলা, গায়ে কাপড় টাপড় দেওয়া। আমরা অনুরোধ করলাম ওনাকে যে দিদি আপনি কিছু খান। তখন উনি বললেন না গো, আমার তো আজকে গোটা সেদ্ধ। তখন আমি বললাম গোটা সেদ্ধ কি দিদি? বলে আজকে নিয়ম করে আমাদের গোটা সেদ্ধ খেতে হয়। তারপরে আমিও গেছি ওনার বাড়িতে, দীর্ঘ 32 বছর তো ওনার সঙ্গে ছিলাম, গোটা সেদ্ধ খেয়েছি। দেখতাম সরস্বতী পুজোর পরের দিন একটা ষষ্ঠী পুজো হয়, সব গোটা ফল বা আনাজগুলোকে দিয়ে দেওয়া হয়, এর মধ্যে চালের মধ্যে সব সিদ্ধ হয়। উনি সেটাগুলো কিন্তু রিলিজিয়াসলি পালন করেন। আমিও খেয়েছি, কেন মিথ্যে কথা বলবো? আমি ওনাকে কোনোটাতেই, তারপরের বার যখন 89-এ আমরা দেয়াল লিখছি, আমি বললাম রত্নাদিকে, কাউন্সিলরকে, আমি বললাম রত্নাদি এবার ডক্টরেটটা লিখবো না? শুনতে পাইতাছোস না, ডক্টরেট নেওয়া মমতার অনেক লেখালেখি হয়েছে। তখন আমরা জানি কিন্তু আমি বললাম না, তখন কিন্তু উনি ডক্টরেটটা লিখতেন না। আমি পরে বাড়িতে গিয়ে ওনার সঙ্গে অশোকা মণ্ডল বলে একজন বেহালার কাউন্সিলর আছে, তাকে জিজ্ঞেস করেছিলাম যে অশোকা দিদি কি সত্যি ডক্টরেট? অশোকা বলেন শোন সোনালি, দিদি তো আমাদের নিয়ে যেতেন অনেক, আমি তো থিসিস কি জানি না, অনেক কাগজপত্র জমা দিতে, কিন্তু জর্জিয়া বিশ্ববিদ্যালয় বলে যে কোনো বিশ্ববিদ্যালয় নেই সেটা তো আমরা জানতাম না। আমি যেতাম, ঝর্ণাদি মানে তমনাশ ঘোষ এক্স এমএলএ, তার ওয়াইফ যেত, মানে প্রথমেই জালিগিরি, তারপরে উনি আর কিন্তু ডক্টরেট লিখতেন না। এই যে আমরা এতদিন মেলামেশা করেছি, উনি আর ডক্টরেট কথাটা ব্যবহার করতেন। আর উনি সেবার এমপি থেকে একেবারে কাউন্সিলরের থেকে বেশি নার্স করেছিলেন, মানে বড় ঠাকুরের লুট হলেও উনি পৌঁছে যাচ্ছে। আর সেইবারই উনি হেরে গেলেন, মানে হারিয়ে দেওয়া হলো। সিপিএম এর তো রাজনীতি, যে ভালো কাজ করে তাকে টিকতে দেয় না, এবারই ওনাকে হারিয়ে দেওয়া হলো। মালিনী ভট্টাচার্য বলে একজন, তিনি অশিক্ষিত ছিলেন এটা বলবো না, তিনি যাদবপুরের একজন অধ্যাপিকা ছিলেন, তার কাছে হারিয়ে দেওয়া হলো। হারটা আমাদের গায়ে লেগেছিল। আমরা তো তখন, আমি যখন যে দলটা করি সেটা মন প্রাণ দিয়ে করি, তখন সবে ছাত্র রাজনীতি শুরু, ছাত্র পরিষদ করতাম, খুব লেগেছিল হারটা। তারপরে তো কৃষ্ণাদি কিন্তু বুঝতে পারলেন, কৃষ্ণাদি দূরে দাঁড়িয়েছিলেন, কৃষ্ণাদি আমাকে জিজ্ঞেস করলেন সোনালি আমাকে দিদি কিছু বললো না কিরে? তখন আমি বুঝলাম যে উনি একটা গালাগালি দিলেন, কৃষ্ণাদি সেটা খারাপ লেগেছিল। বললো না না কৃষ্ণাদি, তোমার সম্বন্ধে দিদি কিছু বলেননি। তখন বলছেন ও কিছু বলেনি, তোমার তো বিয়ে সামনে, তোমাকে কনগ্রাচুলেশন। তো কৃষ্ণাদি হাত মেলালেন আমার সঙ্গে, ও তুই শেখরের বোন, তুই আমার সঙ্গে থাকবি? এই থাকা শুরু। 1990 সালের 9ই আগস্ট আমি প্রথম মমতাদির বাড়িতে অন্ন গ্রহণ করি। আমি মাছ ভালোবাসি না, আর ওরা তো বীরভূমের লোক, ওরা একটু টক এসব খান। আমি কিন্তু অভিষেকদের ঘরেই প্রথম ভাত খাই। অভিষেকের মা লতা কিন্তু মমতাদির খুব কাছের, সব ভাইয়ের বৌদিরই উনি কাছের, মানে ভালোবেসে রাখেন। লতার ঘরে প্রথম ভাত খাই। লতা আমাকে বলছে সোনালিদি খান। তখন আমি বলছি বৌদি আমি তো মাছ খাই না। তখন দিদি বলছেন তুই বাড়িতে কি খাস? তখন আমি বললাম দিদি আমি আর শেখর আমাদের দুবেলাই আমাদের ডিম করে দেওয়া হয়। তখন উনি বলছেন লতাকে, লতা সোনালিকে তাহলে ঝর্ণার মাঝে হাঁসের ডিমটা করে পাঠিয়েছে আমার জন্য, ওই ডিমটা দে। দিদি কিন্তু খুব পুয়ার ইটার, দিদি অল্প ভাত খান। দিদি আমার সঙ্গে বসে দিদি খাচ্ছেন। আমি দিদিকে বললাম দিদি তুমি এত অল্প ভাত খাও, অল্প খাবি, খাটতে পারবি, কিন্তু ডিম কষা হয়েছে তো, ঝর্ণা দিন মা করে পাঠিয়েছে। আমি অনেকটাই ভাত খেলাম। আমি লতাকে বললাম যে সেজ বৌদি আমি কি একটু বেশি ভাত খেয়ে নিলাম? লতা বলছে না আপনি খান না, দিদি তো আপনাকে আমাদের ঘরে খেতেই বলেছে। এই কিন্তু আমার শুরু, স্টার্ট।
90 সালে 9ই আগস্ট। তখন ওই মূল্য বৃদ্ধি হচ্ছে, আন্দোলন হচ্ছে, সব হচ্ছে। আমি দিদির সঙ্গে তারাতলার দিকে কোথাও একটা গেছিলাম, আর রঞ্জন বলে একটা ছেলে যাদবপুরের ওয়ার্কার আর কি, সেও গেছিল, পঙ্কজ দাও গেছিল। রঞ্জনও মারা গেছে, পঙ্কজ দাও মারা গেছে, সেই শুরু। তারপরে টানা এই 2021 পর্যন্ত টানা এতগুলো বছর কাটিয়েছি। কিন্তু উনি বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে এখান থেকে মিছিল করেছেন। উনি কিন্তু জানেন আমি এখানে থাকি বা আপনি অসুস্থ, হ্যাঁ আমি অসুস্থ। ওনার একবারও মনে হয়নি যে সোনালীর একটা খবর নেই, শুধু খবর নেওয়া। দেখুন আমরা তো সাধারণ মানুষ, আমি আশা করি না যে মুখ্যমন্ত্রী আমার বাড়িতে আসবেন, কিন্তু মুখ্যমন্ত্রী যদি বলেন কাউকে দেখে যে সোনালীটা কেমন আছে, এটাই আমি অনেক পাওয়া। কিন্তু উনি কেয়ার করেন, সেই সব কিচ্ছু কেয়ার করেন।